আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা যিনি লিখে পাঠিয়েছেন তিনি জানিয়েছেন যে বর্তমানে তিনি অত্যন্ত সংকটজনক একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না। প্রত্যেকটা দিন ওনার কাছে বিভীষিকাময় কাটছে এবং উনি কারোর সাথেই এই কথাগুলো শেয়ার করতে পারছেন না। যা দু একজন মানুষকে উনি কথাগুলো বলেছেন তারা কেউই কিন্তু ওনার কথায় বিশ্বাস করেনি অথবা ওনাকে পাগল বলে সম্বোধন করেছে। তো আজকের যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি আপনাদের সকলের কাছে হেল্প চেয়েছেন। ইভেন উনি আমার উদ্দেশ্যেও লিখেছেন ইমেলে যেন আমি ওনাকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিই, যাতে উনি ওনার এই অত্যন্ত যে খারাপ সময়ের মধ্য দিয়ে উনি দিনগুলো কাটাচ্ছেন, প্রত্যেকটা দিন ওনার মনে হচ্ছে যেন নরক যন্ত্রণা, সেটা থেকে যাতে উনি মুক্তি পেতে পারেন। তো আমি সাধারণত এইরকম পরিস্থিতিতে কোনো রকমের কোনো অ্যাডভাইস আমি দিই না, কিন্তু যদি আপনারা পারেন, উনি আপনাদেরকেও ইমেলে মেনশন করেছেন যে সমস্ত শ্রোতারা এই ঘটনাগুলো শুনবেন তারা যেন ওনার মনোবল বাড়ানোর জন্য ওনাকে যেন কিছু কথা বলে, যাতে উনি একটু হলেও মানসিক শক্তি পান। তো আপনারা কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা মন দিয়ে শুনুন এবং আপনাদের যেটুকু যার মনে হয় আপনারা কিন্তু কমেন্টে লিখুন। আশা করি উনি প্রত্যেকের কমেন্টই পড়বেন এবং আপনাদের কমেন্ট পড়ে যদি ওনার এতটুকু হেল্প হয় তাহলেও মনে হয় ওনার এই ইমেল করাটা আমাদেরকে সার্থক হবে। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে সেগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আমাদের ইমেল আইডি রয়েছে, আমাদের ডেসক্রিপশনে ইমেল আইডি দেওয়া রয়েছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই কথা আমাদেরকে জানাতে পারেন। এবং অবশ্যই কিন্তু আপনারা বিশ্বাস রাখবেন, আপনাদের ঘটনা যদি প্রচারযোগ্য হয় সেই ঘটনা নিশ্চয়ই কিন্তু আমাদের চ্যানেলে প্রচার হবে। হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু নিশ্চয়ই প্রচার হবে। এটুকুই বলার ছিল। এবার চলে যাচ্ছি আমি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা যিনি ইমেল করে পাঠিয়েছেন তিনি ইমেলের কোথাও নিজের নাম বা পরিচয় কিছুই উল্লেখ করেননি। শুধু এটুকু জানিয়েছেন যে উনি আমাদের চ্যানেলের ঘটনা বেশ কিছুদিন ধরেই শোনেন এবং ওনার খুব ভালো লেগেছে। প্রায় আমাদের চ্যানেলের সবকটা ঘটনাই ওনার শোনা হয়ে গেছে। নিজের নাম বা পরিচয় উনি কিছু দেননি, কিন্তু যেটুকু উনি নিজের সম্পর্কে জানিয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে বলছি। তো উনি জানিয়েছেন যে উনি কলকাতাতেই, উত্তর কলকাতায় থাকেন। বাড়িতে উনি এবং ওনার মাই দুজনেই থাকেন। পুরনো দিনের ওনাদের বাড়ি এবং বাড়িটা বেশ চওড়া একটা বাড়ি ছিল। তো কিছু কারণের জন্য ওনাদের বাড়ির যে অর্ধেক পোর্শন ছিল সেটা ওনারা বিক্রি করে দেন এবং সেই অর্ধেক পোর্শন বিক্রি হওয়ার পরে সেখানে এখন একটা দোকান রয়েছে। তো এটুকু উনি জানিয়েছেন। আজকে যেটা উনি ইমেল করে পাঠিয়েছেন সেটাকে একটা ঘটনার আকারে উনি ঠিক লেখেননি, বলা যেতে পারে এটা একটা খোলা চিঠি, ওনার নিজের জীবনের একটা খোলা চিঠি উনি লিখেছেন। তো উনি ঠিক যেভাবে লিখেছেন আমি আপনাদেরকে সেভাবেই বলছি, কিন্তু ওনার এই লেখাটা আমি যখন পড়ছিলাম ইমেলটা, তখন মনে হচ্ছিল যে এই ইমেলটার প্রতিটা ছত্রে ছত্রে ওনার দুঃখ, ওনার কষ্ট, ওনার জীবনের হাহাকার এবং উনি যে কতটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, কতটা উনি নিজেকে একা ফিল করছেন সেটা কিন্তু ওনার ইমেলের ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে। এবং কিছুক্ষণ পরপরই লেখার কিছু কিছু বাদে বাদেই উনি বলেছেন যে আপনি প্লিজ আমাকে বলুন আমি কি করলে একটু ভালো থাকতে পারবো। তো দেখুন, আমি তো এভাবে কাউকে অ্যাডভাইস দিই না। তো যেটুকু আমার মনে হয় বা আমার বিচারে যেটুকু ঠিক বলে মনে হয় আমি অবশ্যই সেটা আপনাকে বলবো। কিন্তু উনি এটাও লিখেছেন যে যারা শুনবেন তাদের যদি মনে কোনো কিছু এসে থাকে বা তারা যদি ওনাকে কোনোভাবে মানসিক জোর দিতে পারেন, কোনো অ্যাডভাইস দিতে পারেন, অবশ্যই তিনি সেটা গ্রহণ করবেন। কারণ তিনি এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চান। উনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই কিন্তু ওনার বিশেষ কোনো পরিস্থিতির উন্নতি হয়নি। তো আমি আপনাদেরকে, শ্রোতা বন্ধুদের আপনাদেরকেও বলছি, আপনারা ঘটনা শুনে আপনাদের যদি কিছু ভালো কিছু মনে হয় যেটা ওনাকে হেল্প করতে পারে, ওনার জীবনের এতটুকু হলেও পরিবর্তন ঘটাতে পারে, ভালো কিছু হতে পারে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন। আচ্ছা, প্রথমে আমি ওনার সম্পর্কিত কিছু জিনিস বলে নিই। যেটা উনি লিখেছেন সেটা হচ্ছে যে ওনার ছোট থেকে বড় হওয়া কলকাতাতেই, উত্তর কলকাতায়। এবং ওনার
বাড়িতে একটা সময় প্রচুর আত্মীয় স্বজন আসতো, কারণ ওনার বাবা খুব মিশুকে মানুষ ছিলেন, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসা যাওয়া লেগেই থাকতো। এবং ক্লাস 9 অবধি ওনার জীবনটা, যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন, আমি ওনাকে দিদি বলে সম্বোধন করছি, আমি জানি না ওনার কত বয়স, তবে লেখাটা পড়ে বুঝলাম উনি অবশ্যই আমার থেকে বয়সে বড়ই হবেন, সেই জন্য আমি ওনাকে দিদি বলেই সম্বোধন করছি, আর ওনার মাকে আমি মাসিমা বলছি। তো এই দিদি ক্লাস 9 অবধি একটা অন্যরকম পরিস্থিতিতে বড় হয়েছে, যেখানে বাড়িতে খাওয়া দাওয়া, লোকজনের আসা যাওয়া, গান, আড্ডা, গল্প, এই সব কিছু চলতো। এবং ওনার যে স্কুলে যখন ছুটি পড়তো, সেই ছুটির সময় কিন্তু ওনাদের বাড়িতে, মানে ঘরের মধ্যে রীতিমতো ওনার বাবার অনেক বন্ধুবান্ধব ছিল, ওনার মায়ের সাথেও অনেকে চেনা পরিচিত ছিল, সবাই আসতো বিকেলবেলা, একটা সান্ধ্যকালীন আড্ডা হতো, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, এই দিদি নাচ করতেন, ওনার মা গান জানতেন, উনিও গান করতেন, মা আর মেয়ে মিলে গান করতেন, একটা হৈ হৈ রই রই অবস্থায় ছিল। এবারে একটা সময় এলো, হঠাৎ করেই ওনার বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন যখন উনি ক্লাস 10-এ পড়েন। তো সামনে মাধ্যমিক পরীক্ষা, তো ওনারা ভেবেছিল যে একটা সাধারণ শরীর খারাপ, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এবার প্ল্যান যেটা ছিল যে ওনার মাধ্যমিক পরীক্ষাটা হয়ে গেলে ওনারা দক্ষিণ ভারতে গিয়ে ওনার বাবার চিকিৎসা করাবে, কারণ এখানে কোনোভাবেই কোনো রোগ ধরা পড়ছিল না কলকাতায়। এবার ওনার যখন, এই দিদির যখন মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, তারপরে যখন ওনারা ঠিক করছে যে কীভাবে দক্ষিণ ভারতে যায়, কারণ প্রচুর লোকজন ওনাদের চেনা ছিল, তো সবাই বলল যে ঠিক আছে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া হোক, ভালো চিকিৎসা হবে, উনি সেরে উঠবেন। এবং সেই মতো ওনাদের পরিচিত লোকেদের দ্বারাই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, কোথায় থাকবে সেসব সব কিছু ঠিক হয়ে গেল। ঠিক যাওয়ার দিন কয়েক আগে ওনার বাবা হঠাৎই মারা গেলেন। এবার এখানে যেটা উনি লিখেছেন যে ওনার বাবা একটু লেট ম্যারেজ করেছিলেন, একটু বয়সও হয়ে গেছিল। তো এখানে কলকাতায় যেখানে ডাক্তার দেখানো হচ্ছিল 2-4 জায়গায়, সেখানে কোনো জায়গাতেই ওনার বাবার যে এক্স্যাক্ট কী হয়েছে সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। আর যেহেতু ওনার বাবার একটু এজ বেশি ছিল, তো সেই বিভিন্ন রকমের ওষুধপত্র সেগুলো না ওনার শরীরে নিতে পারেনি। তো যথারীতি উনি খুবই দুঃখজনকভাবে সবাইকে কাঁদিয়ে সবার মন ভারী করে উনি চলে গেলেন। এবার এতদিন অবধি দিদির জীবন কিন্তু অন্যরকম ছিল, কোনো কিছু নিয়ে চিন্তা করতে হতো না, আর ওনার বাবা ভীষণ ভালোবাসতেন ওনাকে। মানে দেখুন, সব বাবাই তার সন্তানদেরকে ভালোবাসে, কিন্তু উনি যেটা লিখেছেন যে ওনার বাবা একজন এমন মানুষ ছিলেন যে ওই দিদি যদি বলতো আমার একটা কিছু লাগবে, ওনাকে দ্বিতীয়বার প্রশ্ন করতো না যে কেন তোমার লাগবে বা কেন তুমি এটা বলছো, সঙ্গে সঙ্গে এনে দিতেন। এবং শুধু এনে দিতেন তাই নয়, উনি ওনার মেয়েকে খুব বিশ্বাস করতেন। অনেকে বলতো তুমি তোমার মেয়েকে এটা এনে দিচ্ছ কেন, এটা করছো কেন, তো উনি বলতেন যে আমার মেয়ে খুব ভালো মেয়ে, ও যখন কোনো একটা কিছু চাইছে তার মানে ও সত্যিই দরকার বলে ও চাইছে, নাহলে ও জানে ওর কোনটা চাওয়া উচিত, ওর কোনটা চাওয়া উচিত না। এবং ছোটবেলা থেকে এই দিদি লিখেছে যে ওনার মায়ের থেকে ওনার বাবা বেশি কাছের ছিল, মানে মনের সমস্ত কথা উনি ওনার বাবাকে বলতেন। এবং এটা উনি ইমেলে মেনশন করেছেন, মানে ভাবুন একজন সন্তান, মানে সে কতটা নস্টালজিক হয়ে গেছে, মানে তার মনের ভিতরে কতটা দুঃখ কষ্ট রয়েছে। উনি লিখেছেন যে বিশ্বাস করুন, আমি রোজ রোজ আমি কাঁদি, এবং রোজ আমার মনে হয় যে একবার যদি আমার সাথে আমার বাবার দেখা হতো। রোজ বলছে যে আমি তার জন্য, আমাকে যদি কেউ বলে আমার হাতটা কেটে ফেলে দিতে হবে, পাটা কেটে ফেলে দিতে হবে, আমি তাতেও রাজি আছি। এবং বলে না যে মায়েদের সাথে মেয়েদের একটা অন্য রকমের বন্ডিং থাকে, ওনার কিন্তু উল্টো ছিল, ওনার বাবার সাথে ছিল। ইভেন উনি, দিদি বলছে যে ওনার একবার, মানে একবার ওনাকে স্কুল ফেরত একটি ছেলে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল, তো সেটাও উনি এসে ওনার মাকে না বলে উনি ওনার বাবাকে বলেছিলেন, মানে এতটাই ওনার বাবা ক্লোজ ছিল। যাই হোক, তো ওনার বাবা যখন মারা যায় তখন তো একেবারে ওনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। আর ওনার মা যিনি ছিলেন, ওনার মা ভীষণ আর কি সাদাসিধে একজন ভদ্রমহিলা, যিনি শুধুমাত্র সংসারটুকুই জানতেন, মানে নিজের ঘরের ভিতরে রান্নাবাড়ি করা, সকলকে খেতে দেওয়া, তাদের প্রত্যেকের ভালো মন্দটা দেখা, শুধুমাত্র উনি এটুকু নিয়েই থাকতেন। কারণ ওনার হাজবেন্ড, মানে যেটা এই দিদি লিখেছেন যে ওনার বাবা ওনার মাকে ভীষণ ভালোবাসতো, এবং দুজনেরই মোটামুটি আর কি একটা বনাবনি তো ছিলই, মানে ভালোবাসা তো দুজনের দিক থেকে ছিলই, কিন্তু ওনার বাবা যেন ওনার মাকে একটু বেশি ভালোবাসতেন, কারণ ওনার বাবা থেকে ওনার মায়ের এজ ডিফারেন্সটা একটু বেশি ছিল, ওনার বাবার একটু বয়সে বিয়ে হয়েছিল।
তো উনি এরকমও হতো যে মানে এটা উনি লিখেছে দিদি, যে আমার মা হয়তো রান্না করছে, গরম লাগছে, আমার বাবা রান্না অতটা পারতো না, কিন্তু যেটুকু পারতো কাটাকুটি সবজি কেটে হেল্প করে দিত, পাখা নিয়ে মাকে রান্নাঘরে পাখা করতো যাতে মায়ের একটু ঠান্ডা লাগে, একটু স্বস্তি পায়। তারপরে সবজি কাটার চেষ্টা করতো যাতে মায়ের একটু হেল্প হয়। হুম। এবং ওনার বাবা নাকি বারবার বলতো যে ঠিক আছে আমি একটা রান্নার লোক রাখছি। ওনাদের খুব বেশি যে পয়সা ছিল তা নয়, কিন্তু ওনার মা ভাবতো যে না, দুটো পয়সা সংসারে বাঁচবে। তো ওনার মা বলতো না না, এ কজনের রান্না আমি তো নিজেই করে নিচ্ছি। তো কষ্ট হলে ওনার বাবা রান্নাঘরে দাঁড়িয়ে থেকে ওর মাকে নাকি পাখার হাওয়া করতো, হাত হাত পাখা দিয়ে সবজি কেটে দেওয়ার চেষ্টা করতো, জল এগিয়ে দিত, সংসারেও টুকটাক কিন্তু উনি যতটা পারতেন করতেন। এবারে এই দিদির বাবা যখন মারা গেলেন, তখন একবারে সব কিছু যেন এই দিদির ঘাড়ে এসে পড়ল। আর ওনার মা এতটাই শোকাহত হয়ে পড়েছিলেন স্বামীকে হারিয়ে, যে উনি নাকি 1 মাস বিছানা থেকে উঠতে পারেননি। মানে উনি পড়ে থাকছে তো পড়েই থাকছে। এই দিদি মানে একদিন জল দেয়নি, মানুষটা নাকি জল পর্যন্ত খায়নি, সে তার মানে একদম যায় যায় দশা। তো তখন দিদি বুঝলো যে আমি যদি এবার এরকম শোকাহত হয়ে পড়ে থাকি, তাহলে আমার মাকে দেখার কেউ থাকবে না। তো উনি আস্তে আস্তে নিজের মনের জোর বাড়িয়ে উনি ওনার মায়ের মানে মাকে সুস্থ করার প্রয়াস নিলেন। কারণ ওনার মাও সেই সময় এত অসুস্থ হয়ে পড়েছিল যে অর্ধেক দিন খাওয়া দাওয়া করতো না, ঠিকমতো জলটুকুও খেত না। এবং সবাই তখন বলতে বসেছিল যে এরকম করলে কিন্তু তোমার মাও আর বেশি দিন বাঁচবে না। তো সেটাও একটা দিদির মনে ভয় সৃষ্টি হলো যে আরে বাবাকে তো হারিয়ে ফেললাম, মাকেও হারিয়ে ফেলবো। তখন উনি ভাবলেন যে না, এই দায়িত্বটা এবার আমায় নিতে হবে। উনি তখন ওনার মায়ের খাওয়া দাওয়ার বিষয়টা দেখতেন। এদিকে ওনার বাবা একটা জায়গায় চাকরি করতেন, তো সাডেন ডেথ হওয়ার জন্য সেখান থেকে কিছু টাকা পয়সা উনি পায়। তো তখনও দিদি অ্যাডাল্ট হয়নি, তো সেই জন্য চাকরি পাওয়ার কোনো প্রশ্ন নেই। তো ওই সামান্য কিছু টাকা পয়সা যেটুকু আর কি ওনার বাবা চলে যাওয়ার পরে পেয়েছিলেন, সেটা দিয়ে মা মেয়ে কিন্তু কোনো রকমে দিন কাটানো শুরু করে। এদিকে দিদি ক্লাস 11-এ ভর্তি হয়। এবার পড়াশুনো করছে, পড়াশুনোতে সেভাবে মানে এমনিতে দিদি পড়াশোনা যথেষ্ট ভালো ছিল, কিন্তু ক্লাস 11 থেকে দিদির যেটা মনে হয় যে আমাকে পাশ করার জন্য পড়তে হবে। মানে আগে যেমন পড়াটা একটা ভালোবাসা ভালো লাগার ব্যাপার ছিল, এখন দিদির কাছে মানে সংসারের দায়িত্ব যখন কাঁধে এসে পড়ল, তখন দিদি ভাবতে থাকে যে আমাকে যে করেই হোক চাকরি পেতে হবে এবং কোনো রকমে দাঁতে দাঁত চেপে আমাকে কলেজটা অবধি উত্তর দিতে হবে, কারণ তার থেকে বেশি পড়াশোনা আমি করতে পারবো না। আর ওই সামান্য টাকায় ওদের খুবই সাদামাটাভাবে মানে ভাত ডাল খেয়ে দিনটুকু কাটতো। আর এদিকে দিদি টিউশন শুরু করলো। মনে অনেক স্বপ্ন যে ভালো চাকরি করবে, মাকে দেখবে। এবার এই সমস্ত কিছুর মধ্যে মানে বললাম যে ওনার বাবা খুব গল্প আড্ডা করতে ভালোবাসতো, লোকজন খুব ভালোবাসতেন। তো ওনাদের বাড়িটা বেশ চওড়া বাড়ি ছিল। তো আর্থিকও একটা টানাপোড়েন চলে এলো। তো সেই জন্য আত্মীয় স্বজনও বললো যে তোমাদের তো মা মেয়ে শুধু থাকবে, এতটা চওড়া বাড়ি দিয়ে তো কোনো দরকার নেই, তোমরা বাড়ির অর্ধেকের বেশি বিক্রি করে দাও। তো আরও কিছু কারণ ছিল। তো সে সমস্ত সব কিছু মিলিয়ে দিদির মা বলল যে ঠিক আছে, তোমরা যেটা ভালো বোঝো সেই ডিসিশনটা নাও, আমি সই করে দেবো। তো এই করে কিন্তু অর্ধেকের বেশি বাড়ির অংশ বিক্রি হয়ে গেল। কিছু টাকা পয়সা পেলো, সেই টাকা পয়সা ব্যাংকে জমানো হলো দিদির ভবিষ্যতের জন্য, দিদির বিয়ের জন্য, আর বাকিটা ওনার মায়ের ভবিষ্যতের জন্য। তো এই রকম একটা অল্প বয়স থেকেই দিদি একটা বিশাল রকমের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিল। আর ততটাই মনে গভীর ছিল ওনার বাবাকে হারানোর শোক। তো সেই দুঃখ শোকের কথা উনি কাউকে বলতেন না, মানে কাউকে বুঝতে দিতেন না। মানে বুঝতে দিতেন যে উনি খুব স্ট্রং, উনি বিষয়টাকে মেনে নিয়েছে, কিন্তু সেই থেকেই প্রত্যেক দিন রাতে উনি খুব কান্নাকাটি করতেন। কিন্তু উনি ওনার মায়ের সামনে কাঁদতেন না, কারণ উনি দেখতেন যে ওনার মা সব সময় দুঃখে আছে, কষ্টে আছে, লুকিয়ে লুকিয়ে কাঁদছে এরকম। তো সেসব দেখে উনি ভাবতেন যে আমিও যদি এখন মায়ের সামনে কেঁদে ফেলি, মা আমাকে দেখে আরও দুঃখী হয়ে যাবে। তো উনি মাকে আর কি মনে মনে সাপোর্ট দিতে লাগলো এবং উনি পড়াশোনাটা কন্টিনিউ করে। তো এইরকম করে করে কলেজে যখন উনি এই দিদি যায়, তো সেই সময় তখন ওনার মা একটু শোকটা কাটিয়ে উঠেছে, মানে পুরোপুরি শোক কাটাতে অনেক সময় লেগেছিল। মানে ধরুন মাধ্যমিক যখন ও দেয়, তারপরে পরে ওনার বাবা মারা যায়, তারপরে 11-12
কলেজের যখন উনি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ে, তখন মানে 4-5 বছর প্রায় হতে চললো, এরকম সময় দেখে যে ওনার মা একটু হলেও স্বাভাবিক হয়েছে। তো সেই সময় দিদি ভাবলো যে ঠিক আছে, মাকে এতদিন একটু সুস্থ করতে পারলাম। তো ইন দ্য মিন টাইম এই দিদির সাথে একটি ছেলের আলাপ হয়। ছেলেটি ওনার কলেজে পড়তো সেটা নয়, মানে কলেজে, মানে যেখান দিয়ে উনি কলেজে যেত সেই কলেজের পাশেই একটা জায়গায় ওই ছেলেটি আসতো, কোনো একটা কাজে আসতো, এবং সেই ছেলেটি যাতায়াতের পথে টুকটাক কথাবার্তা হতো। ছেলেটি আগে কথা বলে এবং আস্তে আস্তে দিদির কিন্তু ছেলেটিকে ভালো লেগে যায়। এবার ছেলেটিকে যখন ভালো লাগে, তো ছেলেটিও বুঝতে পারে যে এই মেয়েটি আমায় পছন্দ করে। তো ছেলেটি একদিন ডাইরেক্ট জিজ্ঞেস করে এবং দিদি বলে দেয় যে দিদি ছেলেটিকে পছন্দ করে। তো ছেলেটির দিক থেকেও সম্মতি ছিল, তো দুজনেই একে অপরকে ভালোবেসে ফেলে। এবার ওনাদের সম্পর্ক চলতে থাকে এবং কিছুদিন পরে, মানে কিছুদিনের মধ্যেই আর কি, দিদি জানায় যে তার পরিবারের এই অবস্থা এবং দিদির মায়ের যা কন্ডিশন, মানে তাকে যদি কেউ না দেখার থাকে, কেউ যদি তাকে না দেখে, তাহলে কিন্তু সে হয়তো বেশি দিন বাঁচবে না। কারণ দিদি অনেক বুঝিয়ে সুঝিয়ে তার মাকে একটু হলেও আর কি খাড়া করাতে পেরেছে। সেই মানুষটা যেমন একেবারে বিছানায় লেগে গেছিল, সেই মানুষটাকে উনি একটু একটু করে স্বাভাবিক জীবনের পথে নিয়ে এসেছে। তো বলে যে দেখো, আমরা যদি ভবিষ্যতে বিয়ে থা করি, তাহলে আমি মাকে নিয়ে আসবো, অথবা আমাকে কিন্তু মায়ের ওখানে আমাকে রোজ আসতে হবে একবার করে, কারণ নাহলে মা কিন্তু খাওয়া দাওয়া সব ছেড়ে দেবে। তো ছেলেটি বলে হ্যাঁ, আমি তোমার সাথে আছি, অবশ্যই তুমি তোমার মাকে দেখবে, সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। তো দিদি দেখে যে এই ছেলেটা তো ভীষণ ভালো ছেলে, আমি যা বলছি মেনে নিচ্ছে। এবং দিদি তখন ভাবে যে এই মানুষটা যখন আমার মাকে দেখাশুনো করা নিয়ে কোনো আপত্তি জানালো না, সে বরং আমাকে আরও এনকারেজ করছে যে হ্যাঁ তুমি রোজ আসবে মাকে দেখতে, অথবা মাকে নিয়ে চলে আসবে আমাদের বাড়িতে, ওনার যতদিন ইচ্ছে উনি থাকবেন। তো এই কথাগুলো যখন দিদি শোনে না, মানে উনি বুঝতে পারে যে পৃথিবীতে এই মানুষটার থেকে বেশি ভরসা হয়তো আর কাউকে করা যেতে পারে না অ্যাজ এ হাজব্যান্ড। তো দিদি যাই হোক কলেজ পাশ করে এবং কলেজ পাশ করে একটা জায়গায় চাকরিতে ঢোকে। এবার দিদি বলছে যে ঠিক আছে, এবার আমরা আস্তে আস্তে বিয়ের কথা বলি, বাড়িতে তুমি বিয়ের কথা বলো। তো ছেলেটা বলে যে দেখো, এখনই আমি বাড়িতে বিয়ের কথা বলতে পারবো না, আমাদের বাড়িতে কিছু কাজকর্ম চলছে, পয়সা কড়ির ব্যাপার আছে, তো পরের বছর আমি বিয়ের কথা বাড়িতে বলবো, তো তুমিও ততদিন একটু টাকা পয়সা জমিয়ে নাও। এবার ওই ছেলেটা বলে যে ওদের বাড়িতে নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, যেহেতু ছেলেটা বিয়ে করবে, টাকা পয়সা লাগবে। তো দিদি ছেলেটিকে ভীষণ ভালোবাসতো, আর ছেলেটিও কিন্তু দিদিকে প্রচণ্ড মেন্টালি সাপোর্ট করতো যে কোনো কাজে। মানে দিদি হয়তো মায়ের জন্য কিছু একটা কিনবে, ছেলেটা পছন্দ করে দিত যে না তুমি এইটা কেনো, এটা কিনলে ওনার ভালো হবে। দিদিকে চাকরি বাকরির ক্ষেত্রে খুব সাহায্য করতো। তো দিদি কিন্তু মানে খুব ভরসা বিশ্বাস করতো ছেলেটাকে। তো ছেলেটা একদিন বলে যে ওদের বাড়ি হচ্ছে কিন্তু কিছু টাকা পয়সা কম পড়ছে। তো দিদি নিজের জমানো টাকা থেকে এবং বাড়ির টাকা, মানে যে টাকাটা ওদের বাড়ির পোর্শন বেচে পাওয়া গেছিল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেটা দিদি বলছে যে দিদি কিন্তু বাড়িতে ওনার মাকে এই সম্পর্কের কথা 6-7 মাস পরেই বলে দিয়েছিল। এবং দিদির মা জিজ্ঞেস করে টুকটাক ছেলেটা কি করে না করে, তো জানতে পারে যে ছেলেটা একটা ভালো জায়গাতে চাকরি করে, ছেলেটার ফ্যামিলি ভালো। তো সব কিছু নিয়ে দিদির মা কোনো আপত্তি করেনি। এবার দিদি তখন বাড়িতে আসে এবং তার মাকে বলে যে মা, এই ছেলেটার এরকম একটা ক্রাইসিস চলছে, আমরা যদি ওর পাশে একটু দাঁড়াই তাহলে ওর হয়তো খুব ভালো লাগবে। ও আমার থেকে সরাসরি কোনো টাকা পয়সা চাইনি ঠিকই, কিন্তু আমরা যদি এখন ওকে কিছু টাকা দিই তাহলে বাড়িটা হয়ে যাবে, আর পরবর্তী সময় তো আমিই থাকবো আর তোমাকেও নিয়ে যাব, তাহলে একটু ভালো করে বড় করে ঘরটা করতে পারবে। তো ওর মা বলে দেখ তুই যেটা ভালো বুঝিস কর, আমার এখানে কিছু বলার নেই। তো সেই সময় বাড়ি পেতে যে খুব বিশাল টাকা পেয়েছিল তা কিন্তু নয়। তো তার মধ্য থেকেও 5.5 লক্ষ টাকা 2 কিস্তিতে দিদি ওই ছেলেটিকে দেয়। এবং দিদি বলে যে তুমি এভাবে বাড়িটা বানিয়ে, এভাবে ঘরটা করে, এভাবে বাথরুম করো, যেহেতু দিদির মা থাকবে ভবিষ্যতে দিদির সাথে। তো দিদিও বলে যে একটু মায়ের ঘরটা যেন কাছে হয়, এরকম করে বলে। এবং দুজনে কিন্তু এই বাড়ি ঘর নিয়ে প্রচুর কথা বলতো। এবার দিদি ছেলেটার বাড়ি কোথায় সেটা জানতো, কিন্তু দিদি কোনোদিনও ছেলেটার বাড়ি যায়নি। এইবারে ছেলেটার বাড়ি ঘর সব কমপ্লিট হয়ে যায় এবং দেখতে দেখতে একটা বছরও কেটে যায়। এইবারে দিদি এক্সপেক্ট করছে যে ছেলেটা হয়তো দিদিকে বলবে যে চল এবার আমি বাড়িতে তোমার কথা বলছি, এবং দিদিদের বিয়েটা হয়ে যাবে। এবার
কিছুদিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, দিদি দেখছে যে ছেলেটা বিয়ের কথা বলছেই না। এবার দিদি মাঝে মধ্যেই যখন বলতে যেত, তখন নয় কথা ঘুরে যেত, নয় ছেলেটা বিরক্ত হতো, অথবা ছেলেটা বলতো তোমরা তো তারা কিসের বলো তো বিয়ের, আমি কি পালিয়ে যাচ্ছি না তুমি পালিয়ে যাচ্ছ, তুমি এত বিয়ে বিয়ে করো কেন। এবার এদিকে দিদির মা দিদিকে বলে যে দেখ অনেক আত্মীয় স্বজন তো এইসব নিয়ে কথা বলে যে মেয়ের বিয়ে দিয়ে দাও, তোমার তো শরীর ভালো যায় না, আর আমিও খুব দুশ্চিন্তায় থাকি, আমারও তো শরীর ভালো নেই, তো বুঝতেই পারছিস একটা বাপ মরা মেয়ে, তাকে বিয়ে দিতে হবে, তো তুই যদি এবার বিয়েটা করে নিস খুব ভালো হয়, তুই ছেলেটাকে বল। এবং দিদির আত্মীয় স্বজন যারা ছিল তারাও কিন্তু, তাদের মধ্যে 1-2 জন নিকট আত্মীয় যারা ছিল তারা জানতো যে দিদির সাথে একটি ছেলের বহুদিনের একটা প্রেমের সম্পর্ক রয়েছে। তো সব কিছুই দিদি ছেলেটিকে বুঝিয়ে বলে, কিন্তু বুঝিয়ে বললেও ছেলেটি কিন্তু বারবার কথা এড়াতে থাকে। এবং বুঝতেই পারছেন যে একটা ঠান্ডা মাথার মানুষও যখন বুঝতে পারে যে তাকে বা তার কোনো স্পেসিফিক কথাকে কেউ বারংবার এড়িয়ে যাচ্ছে, তারও কিন্তু কোথাও না কোথাও একটা খারাপ লাগে। দিদির ক্ষেত্রেও কিন্তু সেটাই হলো। দিদি বুঝতে পারলো যে ছেলেটা কোনো না কোনোভাবে এড়িয়ে যেতে চাইছে বিষয়টাকে। তো দিদির একটা বান্ধবী ছিল, তো সেই বান্ধবীও কিন্তু দিদির এই প্রেমের সম্পর্কে জানতো। এবার দিদি মনের কথা কাকে বলবে, তো সেই বান্ধবীকে বলেছে। তো সেই বান্ধবী তখন সদ্য সদ্য বিয়ে হয়েছে। তো সেই বান্ধবী তখন দিদিকে বলে যে দেখ তোদের সম্পর্ক তো অনেক দিনের, এবং সবাই চায় যে তাদের সম্পর্ক একটা পরিণতি পাক। তো ছেলেটা যখন এতবার তোর কথা কেটে দিচ্ছে বা ও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, নিশ্চয়ই এখানে কিছু ব্যাপার আছে, তুই একটু ভালো করে খোঁজ নেওয়ার চেষ্টা কর। এবার দেখুন, মানুষ যখন মানুষকে ভালোবাসে তাকে তো প্রচণ্ড বিশ্বাস করে বলেই ভালোবাসাটা আসে। এবার দিদি বলছে না আসলে ও হয়তো ভয় পাচ্ছে দায়িত্ব নিতে, ও মাঝে মধ্যে বলে যে বিয়ে মানে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, আমি হয়তো সেভাবে করতে পারবো না, আরও কটা দিন যাক, আর একটু আমার বয়স বাড়ুক, তোমারও আর একটু বয়স বাড়ুক। এরকম নানানভাবে কিন্তু দিদি কথা ছেলেটার থেকে শুনতো, এবং দিদি বিশ্বাস করতো যে ছেলেটা খুবই ভালো, এবং হয়তো এই দায়িত্ব সে অর্থে হয় যেটা নিতে হবে সেটা হয়তো এই সময় সে হয়তো পারবে না, সেই জন্য মাইট বি সে এভাবে এড়িয়ে যাচ্ছে। কিন্তু দিদির সেই বান্ধবী যখন দিদিকে খুব করে বলে, তখন দিদির একটু সন্দেহ হয়। তো দিদি কি করে, একজনকে দিয়ে একটু খোঁজ খবর করার চেষ্টা করে, এবং দিদি যেটা লিখেছেন যে উনি কোনোদিন কোনো সন্দেহ করেনি, কোনোদিন ফোন চেক করা বা কিছুই করেনি। তো একদিন কি হয়, দিদি এবং ওই ছেলেটি একটা জায়গায় খেতে বসেছিল, একটা রেস্তোরাঁয় গিয়ে খাচ্ছে। তো খেতে খেতে কিছু একটা খাবারের অংশ ছেলেটার গায়ে পড়ে যায়, এবং ছেলেটার গায়ে পড়ে যায়, এবং সঙ্গে সঙ্গে মানে মোবাইলেও সেই খাবারের কিছু ছিটে লেগে যায়। তো টিস্যু পেপার দিয়ে ছেলেটা মোবাইলটাকে পরিষ্কার করে, এবং সেটা সঙ্গে সঙ্গে উঠে যায়, উঠে বলে যে দাঁড়া আমি বাথরুম থেকে একটুখানি জামার জায়গাটা হলুদ দাগ হয়ে গেছে, একটু সামান্য পরিষ্কার করে আসি, নাহলে রাস্তায় বেরোলে খুব বাজে লাগবে দেখতে। তো ছেলেটা বাথরুমে চলে যায়, এবং মোবাইলটা কিন্তু টেবিলে রয়ে যায়। এবং দিদি যেটা লিখেছেন যে ওনার কোনোদিন ছেলেটার মোবাইল নিয়ে চেক করা, মেল চেক করা কি ফেসবুক চেক করা কোনোদিন ইচ্ছেও করেনি। কিন্তু উনি যাকে দিয়ে একটু খোঁজ খবর করতে মানে করার চেষ্টা করেছিলেন, ওনারই এক পরিচিত বন্ধুকে দিয়ে, সে বলেছিল যে দেখ আমি চেষ্টা করছি, কিন্তু আমি জানি না আমি কিছু খোঁজ খবর করতে পারবো কি না, কিন্তু তুই যদি কোনো সুযোগ পাস, পেলে তুই আগে পাবি, এবং সেই সুযোগটাকে তুই কিন্তু কাজে লাগাবি। এবার সেই কথাটা না দিদির মনে ছিল। দিদি সেই কথাটা চিন্তা করে ছেলেটার মোবাইলটা হাতে নেয়, এবং হাতে নিয়ে দিদি যেটা লিখেছে যে আমি জানি না আমি কি চেক করব, ও আমার সাথে ফেসবুকে ফ্রেন্ডে আছে, তো আমার আলাদা করে ওর ফেসবুক চেক করতে ইচ্ছে করলো না, কারণ আমি জানি ও ফেসবুকে খুব একটা বেশি পোস্ট দেয় না। আমি জানি না কেন আমার মানে ওই মোবাইলটায় হাত পড়ে গেল ওর ফটোদের দিকে, এবং আমি ওদের দু একটা, ওরা রেস্তোরাঁয় খেতে গিয়ে একটা দুটো ছবি তুলেছিল, তো ও দেখছে ছবিগুলো কেমন উঠেছে। এবং যখন ও ফোনটা রেখে দিতে যাবে সেই সময় ও ফটোতে মানে প্রথমেই তার সবকটা ছবি খুব বড় বড় করে দেখায় না, ছোট ছোট করে দেখায়, তো ওর একটা ছবির দিকে চোখ পড়ে, এবং সেই ছবিটায় যখন ওই ছোট্ট ছবিটা যখন ও ক্লিক করে, যখন ছবিটা বড় করে এসছে, তখন দেখছে যে ওর সেই প্রেমিক একজন মহিলার সাথে, এবং সেই মহিলা মানে একদম ঘরোয়া পোশাকে রয়েছে, মানে খাটে বসে রয়েছে ঘরোয়া পোশাকে, যেভাবে ঘরে মানুষ থাকে, এবং কাঁধে হাত দিয়ে একটা ছবি।
এবং এটা দেখে না ওর না মানে কীরকম যেন মাথাটা ঘুরে যায় যে আমি কী দেখছি। আর যেহেতু ছেলেটার সাথে বেশ কিছু দিনের মানে ততদিনে বেশ অনেক দিনেরই আলাপ হয়ে গেছে, ফলে ওর দিদিকে বোনকে মোটামুটি ও চেনে, মানে কখনো কখনো ওকে দেখাতো যে এই দেখো এটা আমার দিদি, এই দেখো এটা আমার বোন হয়, এরকম দেখাতো। কিন্তু এই মেয়েটিকে কিন্তু কোনো দিন দেখেনি, বা ওর কোনো বন্ধু বা আত্মীয় কিছুই জানে না। তো সঙ্গে সঙ্গে দিদি আরেকটু স্ক্রল করে এবং আরও কোনো ছবি আছে কিনা সেটা দেখার চেষ্টা করে। তো দেখে যে বেশ আরও কিছু ছবি রয়েছে, কোথাও ঘুরতে যাওয়ার ছবি রয়েছে, ডাইনিং টেবিলে খাওয়ার ছবি রয়েছে, এবং তার সাথে একটা বাচ্চার ছবি রয়েছে। দিদির না খুব অবাক লাগে, এবং দূর থেকে তারপর দিদি দেখতে পায় যে ছেলেটা আসছে। তো সঙ্গে সঙ্গে দিদি ফোনটা রেখে দেয় এবং দাঁতে দাঁত চিপে বাকি খাবারটুকু কোনো রকমে গলাধঃকরণ করে দিদি বলে যে ওদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল। দিদি বলে যে আমার একটা কাজের কথা মনে পড়ে গেছে, আমি ভুলে গেছিলাম, আমাকে এক্ষুনি বেরোতে হবে বলে দিদি ওখান থেকে, মানে উনি যেটা লিখেছেন ইমেলে, যে আমি জানি না কেন আমার সেই মুহূর্তে মনে হলো যে আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। তো আমি ওখান থেকে ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরি, ওখান থেকে আমি যদি বাসে করে আসতাম আমার অনেক কম খরচা পড়তো। আমি ট্যাক্সি ধরে বাড়ি চলে আসি। এবং ছেলেটিও খুব অবাক হয়ে যায় যে হঠাৎ করে এমন কি কাজের কথা মনে পড়ে গেল যে আমি এভাবে হুট করে বেরিয়ে গেলাম। বলছে যে আমি না মানে বাড়িতে ঢুকে আমি বাথরুমে গিয়ে প্রচণ্ড বমি করি, এবং বমি করার পরে ও ভাবছে, মানে এই দিদি ভাবছে যে আমি কী দেখলাম এবং কেনই বা দেখলাম, এটা 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 কী ছিল আর কেই বা ছিল, আমি তো কিছু বুঝতে পারছি না। এবার দিদি ভাবছে যে আমি ওকে কি জিজ্ঞেস করবো, যদি আমাকে জিজ্ঞেস করে আমাকে কি বলবো যে তুমি বাথরুমে গেছিলে, আমি সেই সুযোগে তোমার ফোন চেক করেছি। তারপরে ভাবছে যে আরে আমি একটা মানুষকে কেন সন্দেহ করছি, একটা ছবিই তো দেখেছি, খুব মানে এমন নয় যে একেবারে আপত্তিকর অবস্থায় খুব দেখেছি, সেরকমও কিছু নয়। তারপরে ভাবছে যে আমি কি ঠিক ভাবছি না আমি ভুল ভাবছি। আর যদি আমি জিজ্ঞেসও করি আর যদি ও বলে যে এটা ওর কোনো আত্মীয় হয়, তাহলে ও আমার সম্পর্কে কি ভাববে, ও হয়তো আমাকে খুব ভালোবাসে, আমি ওর ভালোবাসার হয়তো মান রাখতে পারছি না। আবার দিদি এই সময় একটা অদ্ভুত বিষয়ের মধ্য দিয়ে চলে যায়। একদিকে ওনার মনে হতে থাকে যে আমি ওর ফোন দেখে হয়তো ভুল করেছি, আমার এটা করা উচিত হয়নি। আবার অন্যদিকে এটা মেনেও নিতে পারে না, উনি ভাবে যে আরে ছেলেটা আমাকে ঠকাচ্ছে না তো। তো এরপরে দিদি ঠিক করে যে আমি ছেলেটাকে সরাসরি জিজ্ঞেস করব। তো অনেক দিন দেখা করতে গেছে, দিদি ভেবেছে যে আজকে আমি জিজ্ঞেস করবই, কিন্তু দিদি পারেনি জিজ্ঞেস করতে। এবার অনেকভাবে দিদি বিয়ের কথা বলতে থাকে এবং বুঝতে পারে যে দিদি যত বেশি ওকে বিয়ের কথা যত ফ্রিকুয়েন্ট বলছে, ছেলেটার কিন্তু আস্তে আস্তে মেজাজ বিগড়ে যাচ্ছে। এবং একদিন দিদির সাথে ফোনে, সেটা সামনাসামনি নয়, ফোনে ছেলেটি বিয়ের বিষয় নিয়ে একটু তর্কাতর্কি হয়ে যায়। এবং যখন তর্কাতর্কি হয়ে যায় দিদি না মানে খুব ইমোশনাল হয়ে পড়ে এবং দিদি ওখানে কাঁদতে থাকে, ফোনের মধ্যেই কান্নাকাটি করে। এবং কান্নাকাটি করে বিষয়টা বলে দেয় যে সেদিনকে সত্যি কথাই বলে দেয় যে তুমি সেদিন বাথরুমে গেছিলে, আমি কিন্তু তোমার ফোনটা যা দেখছিলাম যে আমাদের ছবিটা কেমন উঠেছে, আমি এরকম ছবি দেখেছি, এই ভদ্রমহিলা কে, তোমার যদি কোনো আত্মীয় হয় তুমি তাহলে আমাকে বলে দাও। এবার ছেলেটা না মানে ওই মহিলাকে সেইটায় কনসেন্ট্রেট না করে এই দিদিকে অনেক কথা শোনায় যে আমি বাথরুমে গেছিলাম, তুমি আমার অ্যাবসেন্সে আমার ফোন আমার পারমিশন ছাড়া তুমি চেক করেছো, তার মানে তুমি আমাকে সন্দেহ করো। আর যদি তুমি আমাকে সন্দেহই করো তাহলে আমি তোমাকে কেন বলতে যাবো যে সে কে, তোমার যেটা ভাবার ইচ্ছে তুমি ভেবে নাও। এবার এটা নিয়ে ওদের মধ্যে একটা ঝামেলা হয়ে যায়, কিন্তু দিদি আদতে জানতে পারে না যে ওই মহিলা কে। এবারে দিদি ওরই একজন বন্ধুকে একটু খোঁজ খবর করতে বলেছিল। তো সে খোঁজ নিয়ে এসে দিদিকে বলে যে ছেলেটি খুব সম্ভব বিবাহিত, কিন্তু ও নিশ্চিত নয়, মানে ওকে যে বলেছে সে আর কি এই কথাটা বলেছে যে ছেলেটা বিবাহিত, কিন্তু যে বলেছে তার কথার যে খুব গ্যারেন্টি আছে তা নয়। এইবারে দিদি কিন্তু দুয়ে দুয়ে চারটা করতে পারে। এবং দিদি দেখেছে যে ওই ভদ্রমহিলা কিন্তু একবারে ঘরোয়া পোশাকে ছিলেন। এবার বাইরের যদি কেউ আসে ফট করে কিন্তু সে একদম ঘরোয়া ছাপোষা পোশাকে তো আর তার সাথে ওভাবে ছবি তুলবে না। আর যেভাবে আর কি ছবিগুলো ছিল, ওই যে বাচ্চাটাও যে ছিল, দিদি এটাও জানতে পারে যে ছেলেটি বিবাহিত এবং তার একটা বাচ্চা আছে। আর এদিকে কিন্তু দিদির সাথে ছেলেটির 4 বছরেরও বেশি সময়, প্রায় আর কি 3 বছর তো হয়েই গেছে দিদির সাথে ছেলেটার প্রেম।
এবার দিদি যেদিন এই কথাটা শোনে এবং ওনার মনেও যে একটা শঙ্কা ছিল এবং যে সন্দেহের বীজ দানা বেঁধেছিল, যা জিনিস উনি চোখে দেখেছিলেন, সেইটার এক্সপ্লানেশনটা উনি কিন্তু এবার পেয়ে গেলেন এবং নিশ্চিতভাবে পেলেন। এবং এইটাই কিন্তু দিদি না আর মেনে নিতে পারল না। দিদির তখন খুব কষ্ট হয়। দিদি ভাবে যে আমাকে একটা ছেলে 3 বছরেরও বেশি সময় ধরে এভাবে বোকা বানিয়ে গেল, আর আমি বোকা হয়ে গেলাম। আমি কিছুই বলতে পারলাম না, আমি কিছুই দেখতে পেলাম না, কিছুই বলতে পারলাম না, এবং এই কারণের জন্যই কেউ আমাকে বিয়ে করতে চাইছে না। দিদির কিন্তু খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। যাই হোক, তো এই বিষয়টা নিয়ে এরপরে দিদির সাথে ছেলেটার ঝামেলা হয়। দিদি পরিষ্কার বলে এবং সেটা প্রথম দিকে বিভিন্ন রকমের কথা দিদিকে বলে, দিদিকে পাগল বলারও চেষ্টা করে, দিদির স্বভাব চরিত্র নিয়ে কথা বলে, এবং পরে যখন কোনো কিছুই ধোপে টেকে না, তখন কিন্তু ছেলেটি স্বীকার করতে বাধ্য হয় যে ছেলেটি বিবাহিত এবং ওর বাচ্চা আছে। কিন্তু আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে মানুষ এত নিম্ন রুচির হয়ে গেছে যে ছেলেটিকে যখন আলটিমেটলি স্বীকার করে, তখন সেটা আবার এটাও বলে যে ও নাকি বিয়েটা নিজের ইচ্ছেতে করেনি, ওর বাবা নাকি ওকে প্রচণ্ড জোর করেছিল, সেই জন্য নাকি ছেলেটা বিয়ে করতে বাধ্য হয়েছে। এবং ওর যে সন্তান রয়েছে বলে যে আমি এদের কাউকেই না, আমি আমার স্ত্রীকে স্ত্রী হিসেবে মানি, না এই বাচ্চাটাকে আমি মানে নিজের পরিচয় যেচে পড়ে তাকে দিতে চাই। এবং এই কথাগুলো যখন দিদি শোনে, তখনও আরও ছেলেটার প্রতি ঘৃণা, আরও ছেলেটার প্রতি খারাপ লাগা কাজ করে যে আমি একটা এরকম নিম্নরুচির ছেলেকে এতদিন ভালোবাসলাম, এতটা সময় আমি নষ্ট করলাম। এবার দেখুন দিদির দিক থেকে ব্যাপারটা যেটা ছিল সেটা উনি লিখেছেন যে উনি শুধু যে ছেলেটিকে খুব ভালোবাসতো তা কিন্তু নয়, খুব বিশ্বাস করতো। এবং বিশ্বাস করতো বলেই দিদি কিন্তু নিজের যে নিকট আত্মীয় স্বজন ছিল বা যারা ধরুন দিদিকে বলতো যে তুই এবার বিয়ে করে নে, তোর মা একটু শান্তি পাবে, ওনার একটু স্ট্রেস কমাবে, তো দিদি সবাইকে বলতো যে আমার জানো তো বিয়ে ঠিক আছে, মানে ও একটু গুছিয়ে নিক তারপর আমরা বিয়ে করে নেব। এবার এই সমস্ত কিছু মনে করে দিদির আরও খারাপ লাগা শুরু হলো যে আমি এই ছেলেটার কথা বাকি লোকেদের বলেছি, যেরকম একটা ফ্রডের কথা। মানে দুঃখ, মানে এত দিদি দুঃখ পায় যে দিদি ঠিক করে যে আমি ওর সাথে আর কথা তো বলবোই না, কিন্তু আমি আমার নিজের মুখ দেখাবো কী করে? আমাকেও তো সমাজে চলতে হবে, আমার সম্পর্কে যে বা যারা যারা জানে তাদেরকে আমাকে সবাইকে এই কথাটা বলতে হবে। এটা ভেবে কিন্তু দিদির আরও খারাপ লাগে। এবারে দিদি এই বিষয়টা বাড়িতে বহুদিন চেপে রেখেছিল, কাউকে কিচ্ছু বলেনি, নিজের মাকেও বলেনি। কিন্তু একটা সময় এলো যখন দিদির মা বারবার দিদিকে প্রেশারাইজ করতে লাগলো, তখন কিন্তু দিদি আর নিজেকে চেপে রাখতে পারেনি। দিদি তখন তার মাকে সমস্ত কথাগুলো বলে, এবং এই কথাগুলো শুনে দিদির মা আর একবার যেন খুব শোকাহত হয়ে পড়লেন এবং মেয়েকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। উনি বললেন যে কী বলছিস তুই, এত বড় তোর সাথে একটা প্রতারণা ছেলেটা করলো, ও করতে পারলো এরকম একটা জিনিস। আর এখানে যেটা আমার মনে হয় যে দেখুন এই ধরনের প্রতারণা সবার, যে কোনো মেয়ে বা যে কোনো ছেলের সাথেও যদি হয়, তাদেরও সত্যিকারের কেউ যদি জেনুইন হয় তার খারাপ লাগবেই। এবার দিদি যেটা লিখেছেন এখানে ইমেলে, যে দিদি তার বাবাকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে। উনি দেখেছে যে ওনার বাবা ওনার মাকে ভীষণ ভালোবাসতো এবং খুব বিশ্বাস করতো একে অপরকে প্রচণ্ড ভালোবাসতো, এবং দিদির মধ্যেও না কোথাও সেই বিষয়টা প্রথম থেকেই ছিল। তো সেই জায়গা থেকে দিদি যে এত বড় একটা প্রতারণার শিকার হবে, দিদিকে যে ছেলেটা এতটা মিথ্যে কথা বলবে, এটা কিন্তু দিদি ভাবতে পারেনি। এবং যখন ওনার মা এই বিষয়টা শুনলেন, উনি কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন, প্রচণ্ড কান্নাকাটি করলেন। উনি বললেন যে সেবার আমি কী করবো, তোকে আমি কী করে এবার বিয়ে দেবো? কারণ দিদিও সেই সময় কিন্তু অন্য কাউকে বিয়ে করব, অন্য কারোর সাথে বিয়ে করে সংসার করব, সেই রকম মনটাকে কিন্তু তখনও তৈরি করতে পারেনি। তো দিদি তখন বাড়িতে বলে দেয় তার মাকে যে দেখো তুমি এখন আমার জন্য কোনো সম্বন্ধ দেখো না, আমি বিয়ে করব না। এটা দিদির মা নিতে পারে না, উনি আবার অসুস্থ হয়ে পড়লেন। এবার এদিকে দিদি ভাবছে যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও আমার সাথে আর কোনো যোগাযোগও রাখে না, যোগাযোগ রাখার কথাও নয়, কিন্তু আমি যে ওকে মানে অনেক গিফট দিয়েছে, অনেকভাবে অনেক সাহায্য করেছে, সেসব তো ছিলই। কিন্তু তাছাড়াই বাড়ি করার জন্য, বাড়ি করব বলে দিদি কিন্তু 2 কিস্তিতে 5.5 লক্ষ টাকা ছেলেটাকে দিয়েছিল। তো দিদি তখন ছেলেটাকে ফোন করে এবং ফোন করে বলে যে দেখো আমি তো অনেক কিছু তোমাকে দিয়েছি, তা আমি সেই দেয়া নেয়া নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু ওই যে 5.5 লক্ষ টাকা আমি তোমাকে দিয়েছিলাম, তুমি অ্যাটলিস্ট সেই টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও, কারণ তুমি জানো আমার বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন কী, আমার বাড়িতে আমার মায়ের কী অবস্থা, আমার মা এখন ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, এবং আমার মনে হয় এই টাকাটা তোমার আমাকে ফেরত দিয়ে দেওয়া উচিত। অদ্ভুতভাবে
মানে দিদি তো ভালোবেসে মানুষটার জন্য করেছিল, এবং সে অর্থে দেখতে গেলে দিদি যেটা লিখেছে যে টাকার অঙ্কে যদি হিসেব করতে হয় তাহলে গিফট দেওয়া শুরু করে বা অন্যান্য টুকটাক হেল্প করা শুরু করে এগুলোকে যদি সব মেশানো যায় সেটা হয়তো 7-8 লাখ টাকা হয়ে যাবে। কিন্তু দিদি কিন্তু সেসব কথা বলেনি, শুধু ওই 5.5 লক্ষ থোক যে টাকাটা দিদি দিয়েছিল বলেছিল সেই টাকাটা দিয়ে দিতে। খুব অদ্ভুতভাবে, এবং খুব অদ্ভুতভাবের থেকেও বড় কথা, মানে যে সমস্ত মানুষ হয় না যে মানে পুরোটাই যে সমস্ত মানুষ খারাপ আর যাদের চক্ষু লজ্জাটুকুও থাকে না তারাই হয়তো এরকম হয়, ছেলেটি কিন্তু ফোনের মধ্যে অদ্ভুত একটা নাটক করে এবং বলে যে কিসের টাকার কথা বলছো তুমি, তুমি আমাকে কোন টাকা দিয়েছো। এবার দিদি না এটা শুনে অবাক হয়ে গেছে। উনি যেটা লিখেছেন যে আমি শুনে অবাক যে আমি একটা মানুষকে 2 দফায় ক্যাশে টাকাটা দিয়েছে, তাও মানে ব্যাংক থেকে উনি তুলে তুলে এনে দিদিকে টাকাটা দিত, কারণ ওই ছেলেটা নাকি বলেছিল যে যে মিস্ত্রি আছে সেই মিস্ত্রি নাকি ক্যাশে টাকা নেয়। বলছে যে আমি 5.5 লক্ষ টাকা ছেলেটিকে 2 কিস্তিতে দিয়েছি এবং ও পুরো টাকা দেওয়াটাকে পুরো অস্বীকার করলো। এবং যখন আমি বলছি যে তুমি এসব কী বলছো উল্টোপাল্টা কথা, তুমি আমাকে অলরেডি এতটা ঠকিয়েছো, তোমার বউ বাচ্চা থাকা সত্ত্বেও তুমি আমার সাথে সম্পর্ক রেখেছো, আমাকে তুমি ভালোবাসো বলেছো, আমার সাথে এতদিন একটা প্রেমের অভিনয় করেছো, এখন তুমি এত বড় একটা মিথ্যা কথা বলছো। এবং তখন নাকি ওই ছেলেটা দিদিকে বলে যে তুমি তো আমার থেকে দূরে চলে গেছো, আমি তো তোমার থেকে দূরে যাইনি, তুমি জেনেছো যে আমার বউ আছে বাচ্চা আছে সেটা শুনে তুমি দূরে সরে গেছো, আমি তো তোমাকে বলিনি তুমি আমার সাথে সম্পর্ক রাখো, তুমি এই সমস্ত কথা তুলবে না, আমিও সমস্ত কথা তুলবো না, আমরা নতুন করে আবার শুরু করি। এবার দিদি না এটা শুনে আরও অবাক হয়ে গেছে যে একটা মানুষ সে আমাকে ঠকিয়েছে, আমাকে জানায়নি পর্যন্ত, এখন সে আবার বলছে আমি সেটা জেনে তার সাথে সম্পর্কে থাকবো, এটা কী করে সম্ভব হয়। এবং তার সাথে ডিভোর্সও হয়নি। এবং দিদি তাকে একটা পর্যায়ে যখন জিজ্ঞেস করে যে তুমি তাহলে ডিভোর্স দিয়ে দাও, সেই ছেলে বলে যে না, তাকে নাকি সেই বউকে নাকি ডিভোর্স দেওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে ছেলেটার বাবা নাকি ডিভোর্সটা হতে দেবে না, আর যদি বা ডিভোর্স হয়ে যায় তাহলে নাকি তার বউয়ের যে বাপের বাড়ির লোকজন আছে তারা নাকি এই ছেলেটাকে মারধর করবে, তাকে ঠিকমতো বাঁচতে দেবে না, বলতে তোমার উপরেও কিন্তু তার প্রভাব এসে পড়বে, তো সেটা আমি করতে পারবো না, তুমি যেরকম আছি আমরা আমরা সেরকমই থাকি, আমার কোনো অসুবিধে নেই। এবার দিদির না এই জিনিসটা মন থেকে দিদি মানতে পারে না, দিদি ভাবে যে না ঠিক আছে, আমি যদি এটা ধরেও নিই যে ছেলেটা আমাকে কোনো কারণের জন্য বলেনি বা বলতে পারেনি সত্যি কথাটা, 3 বছর ধরে আমার সাথে আমাকে এটা লুকিয়ে গেছে, কিন্তু তাই বলে সমস্তটা জেনে ডিভোর্স না হওয়া সত্ত্বেও আমি তার সাথে তো এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারি না। এবং ছেলেটাও পরিষ্কার বলে দেয় যে ও ডিভোর্স নিতে পারবে না। যাই হোক, তো ছেলেটা টাকা দেওয়ার প্রসঙ্গে বলে, মানে সম্পূর্ণ অস্বীকার করে যে না তুমি আমাকে কোনো টাকা দাওনি। এবং দিদি যখন বলে যে তুমি 2 হাত ভরে টাকাটা যখন আমার থেকে নিলে তখনও কি তোমার এই এই জিনিসটাই মনে হচ্ছিল যে আমি তোমাকে কিছু দিচ্ছি না, আমি তোমার জন্য কিছু করছি না। তখন ছেলেটা বলে যে দেখো, তখন আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল আর তুমি আজকে সেই সম্পর্কটা শেষ করে দিচ্ছ, তো তুমি এখন আমার থেকে টাকা চেও না, আমি তোমায় দিতে পারবো না। এবার এই কথাগুলো না দিদি না সহ্য করতে পারে না, মানে যে মানুষটা ছোট থেকে সৎ জিনিস দেখেছে, ভালো জিনিস দেখেছে, ভালোবাসা দেখেছে, কেয়ার দেখেছে, তার পক্ষে না এই ফ্রড জিনিসগুলো দেখা সত্যিই সম্ভব নয়। তো যতই দিদি ছেলেটাকে বলে যে তুমি টাকাটা আমাকে ফেরত দিয়ে দেওয়ার দরকার, আমার মায়ের জন্য দরকার, তো ছেলেটা বলে, মানে ছেলেটা নাকি একবার দিদিকে অনেক বলার পরে 10-15 হাজার টাকা দিয়েছিল ওনার মায়ের ওষুধ কেনার জন্য, তারপরে কিন্তু আর একটা টাকাও দেয়নি। এবং ছেলেটা বারবারই ফোন করলে বলে যে তুমি আমার সাথে সম্পর্ক নষ্ট করেছো কেন, আমি তো তোমাকে বলিনি, তুমি আমার সাথে যেভাবে সম্পর্ক আগে রেখেছিলে এটা জানার আগে, তুমি এখন জানার পরেও আমার সাথে ঠিক সেভাবেই সম্পর্ক রেখে চলো, দেখো কোনো অসুবিধা হবে না। তো দিদি তো বুঝতে পারলো যে এটা সম্ভব নয়। এবং যখন দিদি একটা সময় ছেলেটাকে বলে যে ঠিক আছে তোমাকে টাকা ফেরত দিতে হবে না, কিন্তু তুমি আমাকে আর কোনোদিনও ফোনও করবে না, তো তখন নাকি ছেলেটা হেসে দিদিকে বলেছিল যে আমি তোমাকে ফোন করব না, দেখবে তুমিই আমাকে ফোন করছো, আমার তোমাকে ফোন করার দরকার পড়বে না, কিন্তু তুমি আমাকে ফোন করবে, আর তুমি যখন আমাকে ফোন করবে আমি কিন্তু তোমার ফোনটা রিসিভ করব। তুমি যেমন আমাকে বলছো না যে আমি যেন তোমাকে ফোন না করি তুমি ফোন ধরবে না, কিন্তু উল্টোটাই হবে, দেখবে তুমিই ফোন করবে কিন্তু আমি তোমার মতো করবো না, আমি কিন্তু তোমার ফোনটা ধরবো। তো দিদি তখন কাঁদতে কাঁদতে নাকি ছেলেটাকে বলে যে আমি তো আর সারা জীবন এরকম থাকবো না, আমার 2 দিন পরে বিয়ে হয়ে যাবে। তখন নাকি ছেলেটা মানে মুচকি হাসে এবং হেসে দিদিকে বলে সেই দিন তুমি এ জন্মে মনে হয় না আর দেখতে পাবে, এই বলে ছেলেটা ফোনটা রেখে দেয়।
যাই হোক, তো দিদি ভাবলো যে না ঠিক আছে, আমার 5.5 লক্ষ টাকা গেছে গেছে, আমি চাকরি করি, আমি আরও ভালো চাকরির চেষ্টা করবো, ওই টাকাটা আমি ঠিক উসুল করে নেবো, নিজে খেটে আমি সেই টাকাটা আবার রোজগার করে নেবো। এবার দিদি আরও ভালো ভালো জায়গায় চাকরির চেষ্টা করতে লাগলো এবং আর একটা জায়গায় দিদি চাকরি পেয়েও গেল, সেখানে স্যালারিটা একটু বেশি ছিল। এই অবধি কিন্তু দিদির জীবন একরকম চলছিল। এবং এই ঘটনাটা ঘটার পরে মানে দিদি একটা অন্যরকম মেন্টাল স্ট্রেসের মধ্যে চলে যায়। প্রত্যেক দিন রাতে দিদির মনে হতো যে যদি ওনার জীবনে ওনার বাবা থাকতো তাহলে হয়তো এটা ঘটতো না। আবার মনে করতো যে ওনার সাথে মানে দিদির সাথে যা যা ঘটেছে সেটা হয়তো ঘটারই ছিল, এবং দিদির নিজেকে খুব ছোট মনে হতো যে আমি হয়তো পৃথিবীর সব থেকে আনলাকি মানুষ যার সাথে এই ঘটনাটা ঘটেছে। এবার এদিকে দিদির মা অসুস্থ থাকতো, দিদি কাকে বলবে। এবার ইন দ্য মিন টাইম দিদির ওই যে ভালো বান্ধবী ছিল সে বিদেশে সেটেল হয়ে যায়, টাইম জোনের ডিফারেন্স হয়ে যায়, দিদি আর সেভাবে কথা বলতে পারতো না। তো আস্তে আস্তে ওই বান্ধবীর সাথেও কিন্তু দিদির যোগাযোগ একদম কমে এলো। এবার দিদির মনে যা চলতো দিদি আর সেটা কাউকে বলতে পারতো না, এবং এক দুজনকে অফিসে দিদি একটু একটু বলে এবং তারা দিদিকে বলে যে তুমি বেশি ভাবছো, কেউ বলে যে এগুলো হয়েই থাকে জীবনে, এটা অত বড় ব্যাপার না, এরকম নানান জিনিস। মানে দিদির মনে যে বিষয়টা চলছে সেটা কিন্তু দিদি কাউকে এক্স্যাক্ট বলে বোঝাতে পারে না। আর এদিকে যেটা হলো, আস্তে আস্তে দিদি নিজেকে যেন মানে চিনতেই পারছে না। যে মানুষটা অফিস করতো, অফিস থেকে হয়তো কোথাও একটা গেল, সেখান থেকে কোথাও একটা নাট্য উৎসব হচ্ছে সেখানে গিয়ে নাটক দেখলো, যে মানুষটা এত কিছুর মধ্যে ছিল, আর যেহেতু ছোটোবেলা থেকে নাচ গান আবৃত্তি সংস্কৃতি এসবের মধ্যে যে বড় হয়েছে তার এক্সপোজার কিন্তু অনেক বেশি হয়। কিন্তু এক্ষেত্রে যেটা হলো, দিদি যেন সবার থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেওয়া শুরু করলো। আর এদিকে যেটা হলো, দিদির মায়ের মধ্যেও কিন্তু কিছু অস্বাভাবিক বিষয় দেখা দিল। সেটা হচ্ছে দিদির মা রাত হলেই মানে রাতে ওই 2-2:30-টের পরে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতো। আর স্বপ্ন দেখে না উনি চিৎকার করে উঠতো, দিদির তো ঘুম ভেঙেই যেত। আর চিৎকার করে ওঠার পরে ওনার মা না মানে কীরকম একটা মেরে পাথরের মতো হয়ে থাকতো, আর দিদি খুব ভয় পেয়ে যেত যে কী হলো কী হলো। ডাক্তারের কাছেও বহুবার নিয়ে গেছে, ডাক্তার বলছে যে একটা সাইকোলজিক্যাল ইস্যু হয়েছে, ওষুধ চলছে, বলছে যেটা কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। এবার দিদি চাকরি করতো, দিদির পক্ষে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বারবার ওই কাউন্সিলরের কাছে নিয়ে যাওয়া এগুলো করতে দিদি পারতো না। আর এমনি সময় দিদির মা কিন্তু একদম স্বাভাবিকই থাকতো, মানে উনি হয়তো শ্যাটার্ড থাকতেন, দুঃখিত থাকতেন, খুব কষ্ট পেতেন মেয়ের জন্য, কিন্তু ওনাকে দেখে কিন্তু মনে হতো না ওই সময়গুলোয় যে উনি মেন্টালি ডিস্টার্বড আছেন, সেটা কিন্তু ওনাকে দেখে মনে হতো না। এইবারে দিদি একটা অদ্ভুত রকমের পরিস্থিতির সম্মুখীন হলো। রাত হলে ওনার মা মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। উনি ওনার মায়ের চিকিৎসা চলছিল এবং ডাক্তার বলেছিল যে এগুলো কিন্তু নর্মাল, মানে ওনার মায়ের যে সাইকোলজিক্যাল ইস্যুটা হয়েছে সেটা তার সাথে কিছু নার্ভাস প্রবলেমও ছিল, তো তাতে এগুলো বলছে নর্মাল, এগুলো আস্তে আস্তে ওষুধ খেতে খেতে ঠিক হয়ে যাবে। তো সেদিকে একটা ছিল। আর এদিকে দিদি নিজের পার্সোনাল লাইফের এই সমস্যার জন্য দিদি না আস্তে আস্তে ডিপ্রেশনে যেতে লাগলো। তো এই ডিপ্রেশনটা খুব বেড়ে গেল যখন কোভিড এলো। কোভিডের সময় এমনি সব কিছু বন্ধ, এবং ঠিক তার আগ দিয়ে দিদি কোম্পানি সুইচ করে এবং যে কোম্পানিতে চাকরি পেয়েছিল সেই কোম্পানি বলে দিল যে ওয়ার্ক ফ্রম হোম হবে। সে সময় সব কোম্পানি প্রায় ওয়ার্ক ফ্রম হোম চালু করে দিয়েছিল, তো দিদিও তাই হলো দিদির ক্ষেত্রে। এবার পুরো বাড়িতে বসা, মানে দিদি যে বাড়ির বাইরে একটু বেরোবে, কারোর সাথে যে দুটো কথা বলবে বা দুটো এমনি একটা শপিংয়ে যাবে, একটু মার্কেটে যাবে, সেটাও বন্ধ। আর এদিকে দিদির মা একটু সুস্থ হলো ঠিকই, মানে রাতের বেলা দৌড়াতো, মানে যেগুলো আর কি হতো, একটু চিৎকার করে উঠতো, ভয়ঙ্কর স্বপ্ন দেখতো, সেগুলো একটু কমলো, কিন্তু উনি খুব দুর্বল হয়ে গেলেন। এবার দিদির আরও চিন্তা যে বাবাকে তো হারিয়ে ফেলেছি, যাকে ভালোবেসেছিলাম, যাকে আঁকড়ে ধরে বাঁচবো ভেবেছিলাম বাকি জীবনটা, সে আমাকে এ ধরনের প্রতারণা করলো, তো আমি কি করব। তো একদিন রাতের বেলা দিদির মায়ের হঠাৎই খুব জ্বর হয়, এবং এত জ্বর হয়েছে যে মানে ওষুধ কিনে এনে খাওয়াতে হবে। কিন্তু দিদির পাড়ায় যে ওষুধের দোকানটা ছিল সেই ওষুধের দোকানে দিদি যায়, এবং সেখানে জ্বরের ওষুধ শেষ। এবং জানেন যে কোভিডের টাইমে কারোর জ্বর হচ্ছে মানেই ধরে নেওয়া হতো যে তার হয়তো কোভিডই হয়েছে। তো যাই হোক, তো দিদি সেভাবে না বেরোতে পারছে না। তো হয় না, দেখবেন যে আপনি মানে একটা মানুষ যখন আরেকটা মানুষকে ভালোবাসে বা তার সাথে তাকে যখন আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে, সেটা না সেই মানুষটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো সেই অভ্যাসবশত দিদি কিন্তু ছেলেটাকে ফোন করে, সেই প্রতারক প্রেমিককে আর কি বলা যেতে পারে।
তো সেই প্রেমিক কিন্তু তখন হাসতে হাসতে ফোন ধরে বলে, দেখলে আমি তোমাকে বলেছিলাম না তুমিই আমাকে ফোন করবে। তো দিদি তখন বলে যে আমার মায়ের এরকম শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, আমি ওষুধ পাচ্ছি না। তো তখন কিন্তু ছেলেটা বাইকে করে এসে দিদিকে ওষুধ দিয়ে যায়, দিদির বাড়িতে এসে ওষুধ দিয়ে যায়। তো যা হয় আর কি, মানে আপনি ধরুন জানেন যে এই মানুষটা ভালো নেই, আমাকে ঠকিয়েছে, তবুও যখন সেই মানুষটা, সেই প্রতারক মানুষটাই যখন একটা খুব ক্রাইসিস টাইমে এসে পাশে দাঁড়ায় না, কোথাও না কোথাও একটা দুর্বলতা কিন্তু আবার নতুন করে নাড়া দেয়। তো দিদির ক্ষেত্রেও সেটাই হলো। ওষুধটা পেলো, দিদির মা একটু সেদিন সেবারের মতো সুস্থ হলো, এবং দিদি তো তখন বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম চলছে। তো দিদির একদম ইচ্ছে করতো না, দিদি প্রত্যেক মুহূর্তে নিজেকে বোঝাতো, কাঁদতো যে না তুই ওকে ফোন করিস না, এটা তোর উচিত না। দিদি কিন্তু ছেলেটাকে ফোন করে ফেলতো, এবং যতবার ছেলেটাকে ফোন করতো ততবারই কিন্তু ছেলেটা দিদিকে এই কথাটা বলতো যে দেখো তুমিই কিন্তু আমাকে ফোন করছো, আমি কিন্তু করছি না। এবং এইভাবে সেই আগের মতো ওরা দেখা করা, কোথাও খেতে যাওয়া, মানে ঘোরা, এগুলো হতো না ঠিকই, কিন্তু ফোনে কথাটা কিন্তু রয়ে গেল। এবং প্রত্যেক মুহূর্তে দিদি সেটাকে বলতো যে মানে বাড়িতে সম্বন্ধ দেখা হচ্ছিল না ঠিকই, কিন্তু দিদি বলতো যে আমি এবার বিয়ে করে নেবো, আমি সংসার করব। এবং সেটা নাকি প্রত্যেকবার হাসতো এবং বলতো যে তুমি এটা করতে পারবে না, তুমি বলছো বটে কিন্তু দেখবে তোমার বিয়েই হবে না। এদিকে যেটা হলো, মানে বাড়িতে থাকতে 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 পুরো পরিস্থিতিটা, সিচুয়েশনটা এমন হয়ে গেল, দিদি না মানে যখন কোভিড চলেও গেল, যখন মানুষ আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরতে শুরু করলো, দিদি কিন্তু পারলো না। দিদি যখন তারও অফিস থেকে যখন বললো যে এবার তোমাকে অফিসে এসে কাজ করতে হবে, দিদি কাজটা ছেড়ে দিল। কাজটা ছেড়ে অন্য একটা জায়গায়, অপেক্ষাকৃত যেখানে স্যালারি দিদি যে পেতো সেই স্যালারির থেকে কম স্যালারিতে শুধুমাত্র ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটিটা পাবে বলে দিদি সেই চাকরিটা জয়েন করলো। কারণ ওই সময় দিদির মেন্টাল বিষয়টা এমন হয়ে গেছিলো, দিদির বাইরে বেরোতে ভালো লাগতো না। কারণ বাইরে বেরোলেই মনে হতো যে ওর সাথে একটু দেখা করতে যাই, বাইরে বেরোলে আগে অফিস থেকে ফেরার পথে ওর সাথে একবার দেখা হতো, অমুক জায়গায় যেতাম। এই জিনিসগুলো যাতে দিদির মনে না হয়, এই জায়গাতে নিজেকে আটকে রাখার জন্য দিদি ওই চাকরিটা ছেড়ে শুধুমাত্র ওয়ার্ক ফ্রম হোমের জন্য একটা তুলনামূলক কম টাকার চাকরিতে দিদি জয়েন করলো। আর এদিকে যেটা হলো, দিদি আস্তে আস্তে একটা অদ্ভুত পরিবর্তন আসা শুরু হলো। সেটা দিদি নিজে বুঝতে পারেন, প্রথম দিকে বুঝতে পারে না, পরের দিকে বুঝতে পারে। দিদির মা মানে শরীরের জন্য দিদির মা একটা অন্য ঘরে ঘুমোতো, আর দিদি পাশে একটা ছোট ঘর ছিল, ঠাকুর ঘর মতো, সেখানে আর কি দিদি শুয়ে থাকতো। এবার হঠাৎই একদিন রাতের বেলা কি হয়, দিদির ঘরে একটা টাং করে আওয়াজ হয়। এবার দিদি ভেবেছে যে হয়তো ওনার মা উঠেছে। এবার ওনার মায়ের অর্ধেক সময় শরীর ভালো থাকতো না, উনি ভাবলো যে মা আবার এত রাতে উঠলো কেন, যদি পড়ে ঠরে যায়। তো সেই কথা চিন্তা করে দিদি কি করে, উনি উঠে যায়, বিছানা থেকে উঠে মায়ের ঘরের দিকে গেছে, গিয়ে দেখছি ওনার মা অকাতরে ঘুমোচ্ছে। তো এবার দিদি ভাবলো যে তাহলে মা ওঠেনি, আওয়াজটা হলো কোথা থেকে। তো দিদির মনে হয় রান্নাঘর থেকে আওয়াজ এসেছে। তো রান্নাঘরের দিকে যখন দিদি যায়, দিদি লিখেছেন ইমেলে যে ওনার দেখাতে কোনো ভুল ছিল না। উনি স্পষ্ট দেখেন যে রান্নাঘরে, ওনাদের রান্নাঘরে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং এটা দেখে না দিদি আঁতকে ওঠে। মানে সত্যি কথাই, কেউ যদি নিজের ঘরে রিল্যাক্সফুলি, ধরুন কেউ ঘুমোচ্ছে বা জেগে আছে যাই হোক না কেন, মধ্যরাতে যদি কেউ একটা ঘরে আওয়াজ পায় এবং সে যদি রান্নাঘরে গিয়ে দেখে যে একটা সম্পূর্ণ অন্য কেউ একজন দাঁড়িয়ে আছে অন্ধকারে, তাহলে রীতিমতো তার বুক ধড়ফড়িয়ে উঠবে। দিদিরও তাই হয়েছে। এবং দিদি যখন তারপরে রান্নাঘরের সুইচটা অন করেছে, তখন দেখছে যে কিছু একটা আবার দরজায় আওয়াজ করে জানলার দিক থেকে কোথায় চলে গেল। কিন্তু কী গেল উনি কিছু দেখতে পারেনি, কোনো ফিগারকে সেভাবে কিন্তু উনি আইডেন্টিফাই করতে পারেনি। বা দিদির না খুব ভয় লাগে। তো যাই হোক, তো দিদি সেদিন ভাবে যে নিশ্চয়ই ঘরে চোর ঢুকেছিল। এবার পরের দিন থেকে সমস্ত জানলা দরজা সব একদম ভালো করে চেক করেছে, এবং দিদিদের যে বাড়ির যে পোর্শনটা আর কি বিক্রি করে দিয়েছিল সেই জায়গাতে আর কি যারা নিয়েছিল তারা কি করেছে, যেহেতু ওখানে একটা দোকান করবে, তো তারা সমস্ত জানলা ফালনা বুঝিয়ে দিয়ে তারা আর কি সব ঢেকে দিয়েছে, শুধু সামনে একটা দোকানের ওই কোলাপসিবল মতো দিয়েছে, ফলে ওদিক থেকে কারোর ঢোকার কোনো চান্স নেই। পরের দিনও কিন্তু দিদি সেম জিনিসটা দেখলো, যে রান্নাঘরের দিক থেকে আওয়াজ আসছে এবং কেউ একজন ওখানে দাঁড়িয়ে রয়েছে। এবার না দিদির খুব ভয় লেগে যায়, এবং দিদি ভাবছে যে আমি কি তাহলে কিছু ভুল দেখছি। তো পরের দিন দিদি একদম জেগে রয়েছে,
আর আস্তে আস্তে দিদি একটা এমন মেন্টাল কন্ডিশনের মধ্যে গেছিলো, মানে চলে গেছিলো, যে দিদি না মানে ভাবছে যে আমি কি তাহলে কিছু ভুল দেখছি। তাই ভাবছে না, আমি তো কিছু ভুল দেখছি না। চোখে মুখে জল ঠল দিয়ে দিদি একদম জেগে বসে রয়েছে এবং লাইট জ্বালিয়ে, যে আমি আজকে দেখবো কি হয়। দিদি যারা লিখেছেন, যে উনি স্পষ্ট বুঝতে পারলো যে উনি যে ঘরে রয়েছে সেই ঘরের পাশে যে মানে দরজাটা রয়েছে, যে দরজা দিয়ে আর কি উনি ঘরটায় ঢুকতে হয়, সেই দরজা থেকে পাশ দিয়ে বাথরুম গেছে। উনি স্পষ্ট বুঝতে পারলো যে ওনার দরজার পাশ দিয়ে কেউ একজন হেঁটে হেঁটে বাথরুমের দিকে গেল, এবং সেদিনও উনি ভাবেন যে ওনার মা হয়তো উঠেছে। তো সঙ্গে সঙ্গে উনি উঠে যখন ওনার মায়ের ঘরের দিকে গেছে, দেখছে ওনার মা যথারীতি ঘুমোচ্ছে। তো ওনার ভালো কি হলো ব্যাপারটা, উনি যখন বাথরুমের দিকে গেছে দেখছে বাথরুমের দরজা বন্ধ ঠিকই, কিন্তু বাথরুমের ভিতরে কলটা খোলা। এবং দিদি স্পষ্ট মনে আছে যে দিদি লাস্ট বাথরুম ইউজ করেছিল এবং কলটা উনি বন্ধ করেছিলেন, এরকম না যে কল উনি বন্ধ করেনি, কিন্তু দেখছে কলটা খোলা। আবার ঢুকে কলটা বন্ধ করলো এবং এটুকু বুঝতে পারলো যে কিছু তো আনইউজুয়াল ঘটছে। এবার সেই মুহূর্তে মানে দিদি একটা এমন সিচুয়েশনের মধ্যে পড়লো যে ওই রাতে ওই মুহূর্তে মানে কারোর সাথে যদি দিদি কথা না বলতে পারে, মানে দিদি হয়তো আর বাঁচবে না। মানে মানে অনেক দেখুন, অনেক দুঃখ কষ্ট তো আর মনের মধ্যে সব কিছু তো চেপে রাখা যায় না, কোথাও না কোথাও একটা আউটবাস্ট করতে হয়, নাহলে মানুষের মন ভারী হতে 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 সে হয়তো কোনোদিন তার প্রাণটাই বেরিয়ে যাবে। তো সেই রাতে দিদি ইচ্ছাকৃতভাবে, দিদি জানতো যে দিদির এই ফোনটা করা উচিত না, দিদি ছেলেটাকে ফোন করে। এবং যখন সেটাকে ফোন করে, সেটা নাকি বলেছে ফোনে, আমি জানতাম তুমি এখন ফোন করবে, আমি তোমার ফোনের জন্যই বসেছিলাম। এবং সত্যি সত্যি যেটা দিদি লিখেছে ইমেলে, যে ছেলেটা কিন্তু ওরকম 2:30-3টে অবধি জেগে থাকতে পারতো না। মানে ওদের যখন আর কি ভালো সম্পর্ক ছিল তখন ওরা ফোনে কথা বলতো ঠিকই, কিন্তু সেটা 1টা-1:30টার পরে বলতো আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুম মানে সেটা ঘুমটা খুব প্রিয় ছিল আর কি। তো দিদির খুব অবাক লাগে এবং দিদি জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে যে আমি তোমাকে ফোন করব। তখন সেটা বলে না, আমি জানতাম তুমি আমাকে ফোন করবে। এবং এইভাবে কিন্তু প্রত্যেক দিন রাতের বেলা দিদির কিন্তু একটা মানে দিদি বলছে যে আমার বাড়িটা এমনিতে ঠিক আছে, সারাদিন সন্ধে অবধি সব ভালো, কিন্তু রাতের বেলা যখন রাত হয়ে যেত, রাত 10টা-10:30টার পর থেকে আমার ঘরে খুব ভয় লাগে এবং ঘরের মধ্যে মনে হয় যেন কিছু একটা হেঁটে চলে বেড়াচ্ছে। ইভেন একদিন দিদি দেখে যে ওনার মায়ের মাথার কাছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে এবং সেটা দিদি স্পষ্ট দেখে, বলছে আমার দেখার মধ্যে সত্যি কোনো ভুল নেই। মানে এই বিষয়টা উনি ওনার অফিসের একজনকে জানিয়েছিল, ওনার একজন পুরনো কালিগকে। সে বলেছে যে তোমার একটা মনের ভুল, এরকম কিছু হয় না, এরকম কিচ্ছু হয়নি, তুমি জাস্ট এগুলো শুধু শুধু ভাবছো। কিন্তু দিদির মনের যেটা ভুল নয় সেটা দিদি বহুবার প্রমাণ পেয়েছে। মানে দেখুন, মানুষের একবার দুবার ভুল হতে পারে, বারংবার বা রোজ রোজ কিন্তু কারোর ভুল হয় না। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে যখনই এই বিষয়গুলো হতো এবং দিদি যখনই ছেলেটার সাথে শেয়ার করতো, দিদি হয়তো দুটো কথা বললো, পরের দুটো কথা ছেলেটা বলতো যে এরকম হয়েছে না তোমার সাথে, এই জিনিসটা তুমি দেখেছো না। এবং দিদি ভাবতো যে ও কী করে এত এত দূরে বসেও কী করে বুঝতে পারছে যে আমি কি বলতে চাইছি ওকে, এটা তো সম্ভব নয়, তাই না? যাই হোক, তো এইভাবে কিন্তু বেশ কিছুদিন কেটে যায় এবং দিদি একদিন মানে বেরিয়েছে, ওদের একটা কোনো আত্মীয় ছিল, সেই আত্মীয়র বাড়ির পুজো। তো সেই পুজোয় গেছে, তো দিদির বেশ ভালো ফিল হচ্ছে যে অনেকদিন পরে দিদি বাইরে বেরিয়েছে। এবং যখন দিদি যাচ্ছে সেই আত্মীয়র বাড়িতে পুজো অ্যাটেন্ড করতে, দিদি না বারবার মনে হচ্ছে যে আমি রোজ রাতে একটু ভয় পাই বলে আমি ওকে ফোন করি, আমি এতটা নির্লজ্জ হয়ে গেছি। মানে দিদি নিজেরই নিজের কাজগুলোর জন্য নিজে নিজেকে আর কি ব্লেম করছে, যে আমি ওর সাথে কথা বলি, ও আমার টাকা নিয়েছে, ও আমাকে মিথ্যে কথা বলেছে, ও আমাকে কোনোদিনই বিয়ে করতে পারবে না সেটাও বলেছে, আমি সব জেনে নির্লজ্জ ছোট লোকের মতো আমি ওকে ফোন করি, না আজ থেকে আমি এরকম করবো না। যাই হোক, তো দিদি নিজের মনকে বুঝ দিল এবং খুব আশা নিয়ে দিদি ভাবলো যে না, আজ থেকে আমি সব কিছু নতুন করে শুরু করব। তো সে আত্মীয়ের বাড়িতে গেছে, পুজো অ্যাটেন্ড করেছে, পুজো টুজোর পরে ওই আত্মীয়ের বাড়ির ছাদে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। এবার যখন সেখানে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে, তো খাওয়া দাওয়া সেরেছে এবং সারার পরে একটা জায়গা ছিল কোনা করে, সেখানে হাত ধুচ্ছে। এবার দিদি যখন হাত ধুচ্ছে সেই জায়গায়, দিদি দেখতে পাচ্ছে মানে ওই জায়গাটা একটু অন্ধকার ছিল, হাত ধুচ্ছে ঠিক দিদি উল্টো দিকে মানে ডিস্টেন্স হবে দিদি বলছে এই 8-10 ফুট, তার বেশি হবে না। তো দিদির থেকে ঠিক 8-10 ফুট দূরে একজন দাঁড়িয়ে রয়েছে এবং দিদি ভেবেছে যে নিশ্চয়ই সেও ওই পুজোতে এসে, তো দিদি বলছে যে আপনি ওকে হাত ধোবেন, তো আপনি এদিকটা চলে আসুন। এবং সেখান থেকে
দিদি কিন্তু মানে একজনকে যে বললো সে যে কোনো উত্তর দেবে, সে কিন্তু কোনো উত্তর দেয় না। এবং অদ্ভুতভাবে দিদি শাড়ি পরে গেছিলো, দিদির শাড়ির আঁচলটা মানে দিদি যখন ঘুরছে তখন দেখছে যে শাড়ির আঁচলটা পিছনে টান লাগছে। এবং দিদি ভাবছে যে কী হলো, কিছুতে হয়তো শাড়ির আঁচলটা লেগে গেছে। তো দিদি যখন পিছন ঘুরে টার্ন করে যখন শাড়ির আঁচলটাকে টানার চেষ্টা করছে, তো দেখছে যে শাড়িটাও সে অন্ধকারের দিকে, যেখানে ওই কেউ একজন দাঁড়িয়ে রয়েছে মনে হয়েছিল, মানে দিদি নিশ্চিত ছিল যে ওখানে কেউ ছিল, সেইখানে দিদির আঁচলটা আটকে আছে। এবং আঁচলটা আটকে আছে শুধু তা নয়, ওখানে যে ছায়ামূর্তিটা দিদি দেখেছিল সেই ছায়ামূর্তিটাই ওই আঁচলটাকে ধরে রেখেছে। এবং দিদির না তখন খুব অবাক লাগে যেভাবে শাড়ির আঁচল ধরে কে টেনে রাখে। এবং আমি যে ওনাকে বললাম যে আপনি এখানে এসে হাত ধুন, সে তো আমাকে কোনো উত্তর দিল না। এবার দিদি যখন আঁচলটা ধরে টেনেছে যে কী ব্যাপার, আমার আঁচলটা আটকে গেছে, মানে দিদি না মানে বুঝতে পারছে না কি বলবে। যখন জোরে আঁচলটা ধরে টেনেছে, আঁচলের কোনাটা ধরে, তখন না দিদির মনে হলো দিদির হাতটা কেউ যেন চেপে ধরলো। এবং যে হাতটা দিদি চেপে ধরলো না, সেটা প্রচণ্ড ঠান্ডা একটা হাত। বলছে, দিদি লিখেছেন ওটা ইমেলে যে আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা ম্যাডাম, সত্যিকারেরই কিন্তু একটা মানে ঠান্ডা হাত যে আমার হাতটা পুরো চেপে ধরেছে, আমি কিন্তু বুঝতে পেরেছি। এবং আমার মনের যেটা কোনো ভুল নয় সেটা কিন্তু আজ যাই হোক আমি জানি। তো এই জিনিসটা তো দিদি তো চিৎকার করে ভিতরে ঢুকেছে। তো দিদি বলছে যে আমার ওরকম ওখানে কেউ একজন আমার মানে এরকম আঁচল চেপে ধরেছে। তো বাড়ির লোকেরা গেছে দেখতে, তো গিয়ে দেখছে ওখানে কেউ নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে, দিদি যে জায়গাটায় মনে হয়েছে যে ওখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, ওটা বাড়ির পিছনে, ওখানে মানে ওই জায়গা দুটোতে মানে দুদিক থেকে ব্যারিকেড দেওয়া রয়েছে এবং ওখানে একটা পাঁচিল রয়েছে, ওখানে কারোর পক্ষে ঢোকা সম্ভব না। যদি কেউ ঢুকেও থাকে অত তাড়াতাড়ি ওখান থেকে কেউ বেরিয়ে যেতে পারবে না। আর দিদি যেহেতু কারোর মুখ দেখেনি, দিদি খালি মনে হচ্ছে একটা ঠান্ডা হাত চেপে ধরেছে। আর সেই সময় একটা গরমকাল ছিল, তো কাউকে দেখতে পাইনি, যথারীতি কাউকে দেখতে পাওয়ার কথাও নয়। বা দিদি বলছে ওটা কোনো মানুষের হাত ওরকম ঠান্ডা হতে পারে না। তো ওইখানে দিদির কিছু আত্মীয় তারা একটু হাসি মজা করে বিষয়টা নিয়ে এবং দিদিকে বলে যে দেখ, তোর তো বিয়ের বয়স হয়ে গেছে অনেক দিনই, এতদিনেও তো তুই বিয়ে করিসনি, তাই এরকম ভুলভাল দেখছিস, হয়তো বিয়েটা কর, দেখবি সব ঠিক হয়ে যায়। হয় না, দেখবেন কিছু 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 মানুষ থাকে আমাদের সমাজে, কার চাকরি হচ্ছে না কেন, কার বিয়ে হচ্ছে না কেন, কে কবে বাচ্চা নেবে, এই সব নিয়ে কথা বলতে বা মজা করতে খুব ভালোবাসে। দেখবেন মানুষকে নিচু করতে, দুটো কথা শোনাতে, আকার ইঙ্গিতে মানে মানুষকে টিজ করতে খুব ভালোবাসে। তো যথারীতি ওখানেও সেরকম কিছু আত্মীয় দিদির ছিল। এবং ওই যে দিদি সে অনেকদিন পরে বাইরে বেরিয়েছে, পুজো দেখেছে, একটা ভালো ফ্রেশ মাইন্ড হয়েছিল, ঠিক যতটা পজিটিভিটি দিদি পেয়েছিল ওই ঘটনার পরে এবং স্পেশালি ওই কথাগুলো শোনার পরে যে দিদির বিয়ের বয়স অনেক দিন আগেই হয়ে গেছে, এবার যদি দিদি বিয়ে না করে আরও এরকম উল্টোপাল্টা দিদির মনে হবে দিনে রাতে, যে কেউ হাত চেপে ধরছে, কেউ শাড়ির আঁচল ধরে টানছে। তো এটা নিয়ে একটা হাসি মজাকের একটা খোরাক হয়ে যায়, একটা হাসির খোরাক হয়ে যায় ওখানে। তো যাই হোক, দিদি আর কাউকে কিছু বলে না, মাথা নিচু করে ওখান থেকে বেরিয়ে আসে। এবং দিদি লিখেছে যে আমি যেন আরও আরও বেশি অন্ধকারে চলে গেলাম। এবং সেই দিনের পর থেকে বিভিন্ন সময় দিদি বলছি ইভেন দিনের বেলাতেও কিন্তু আমার বাড়িতে আমার মনে হয় যেন কেউ আমার হাতটা চেপে ধরলো, কাউকে মনে হয় যেন আমি আমার মানে পিছন দিয়ে সরে যেতে দেখি। এটা আমি রোজ আমার সাথে কিছু না কিছু এরকম ঘটনা ঘটছে। এবং দিদি বলছে যে এটা আমি কিন্তু এক ফোঁটা বাড়িয়ে বলছি এবং আমার এখানে কোনো মনের ভুল নেই। উনি বলছে যে আমি আর এই বিষয়টা নিতে পারছি না। ওই যে আমি আপনাদেরকে ঘটনার শুরুতে বললাম না, যা যে ঘটনাটা যিনি পাঠিয়েছেন, তিনি একটা অত্যন্ত মানসিক কষ্টের মধ্য দিয়ে রয়েছেন, এটাই হচ্ছে সেই কষ্টটা। এবং দিদি যেটা লিখেছে, দিদির আরও কষ্টের জায়গা হচ্ছে যে রাতের বেলা উনি বলছেন যে আমি বহুদিন ভেবেছি যে আমি ছেলেটিকে আর কথা বলবো না, ওর সাথে আমি ফোন করবো না, ওকে যাই হোক আমি ওর ফোন নাম্বার ডিলিট করে দিয়েছি, ব্লক করে দিয়েছি নিজের ফোন থেকে। বলছে আমি একদিন পেরেছি, মানে একদিন, ম্যাক্সিমাম একদিন আমি ওকে ফোন না করে থাকতে পেরেছি। মানে আমার বলছে আমার সাথে রোজই কথা হচ্ছে এবং আমি দিনে দিনে এত বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। উনি বলছেন যে আমি জানি আমার মানে উনি যেটা আজকের ডেটে ইমেলে লিখেছেন যে উনি মনে করেন যে ওনার বিয়ের বয়স নেই, আর বিয়ের বয়স পেরিয়ে গেছে। উনি বলছে যে আমি আমার বাকি জীবনটুকু, আমার মা ভালো থাকুক আমি এটুকুই চাই, আমার জীবনটুকু কোনোরকমভাবে কেটে গেলেই হলো, কিন্তু আমি এইভাবে আর থাকতে পারছি না। উনি তারপরে এটাও জানিয়েছেন যে ওই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য উনি এক অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলেন। সেখানে উনি 35,000 টাকা খরচা করেন, কিন্তু ওনার কোনো লাভ হয়নি। তারপরে আর একজন ওনাকে বলেছিল
মানে কারোর থেকে একটা খবর নিয়ে উনি একজনের কাছে গেছিলেন, তিনি নাকি এই ধরনের জিনিসগুলো করেন। তো সে নাকি ওনাকে দেখে বলেছিল যে তোমাকে কেউ বান মেরেছে, তো তোমাকে এই বানটা কাটাতে হবে, তো তার জন্য সেখানে কিছু রিচুয়াল করতে হবে। তো সেখানেও দিদি পয়সা খরচা করে রিচুয়ালস করেছেন, কিন্তু দিদি তাতে কিন্তু কোনো উন্নতি হয়নি। শুধু তাই নয়, দিদি এটাও লিখেছে যে উনি মেডিকেল হেল্পও নিয়েছেন, উনি কাউন্সিলরের কাছে গেছেন, কাউন্সিলিং করিয়েছেন নিজের, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। এবং অদ্ভুতভাবে যেদিন যেদিন দিদির সাথে কিছু আনইউজুয়াল ঘটে এবং দিদি ছেলেটাকে যখন ফোন করে, সেটা কিন্তু হুবহু বলে দেয় যে ওর সাথে আজকে কী কী ঘটেছে। ইভেন দিদি ছেলেটাকে জিজ্ঞেসও করেছে যে তুমি কি করে বলতে পারো, তুমি কি এগুলোর পিছনে দায়ী? তখন নাকি ছেলেটা বলছে যে আমি যদি দায়ী হব তাহলে তো আমি মানে তোমার কোনো একটা ক্ষতি করবো, আমি এমন কিছু চেষ্টা করবো যাতে তুমি আমার সাথে আর যোগাযোগই না রাখো। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে ভালোবেসে এভাবেই সম্পর্কটা রেখে যেতে চাই, তুমিই বরং আমার সাথে সম্পর্ক রাখতে চাও না। মানে দিদির এখন একটা যেটা এমন অবস্থা, দিদি সেটার সাথে কথা না বলেও থাকতে পারছে না, আবার দিদি এটাও জানে যে এটার সাথে কথা বলা উচিত না। আবার এটাও ঠিক যে ছেলেটির সাথে কিন্তু তার স্ত্রী এবং বাচ্চার সে অর্থে কোনো মানে যোগাযোগই নেই। একটা বাড়িতে থাকে, দোতলা একতলায় আলাদা আলাদা থাকে, কারণ ওই যে বাড়িটা সেটা নাকি ওনার বউয়ের যে বাবা মা তারাই নাকি পয়সা দিয়ে বানিয়ে দিয়েছে, এবং কিছু কারণের জন্য যেহেতু বাচ্চাটাও আছে ডিভোর্স নেওয়া সম্ভব নয়, সেটা ছেলেটা বলে দিয়েছে। কিন্তু দিদি মন থেকে চায় এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে, কিন্তু উনি কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না। প্রত্যেকটা দিন ওনার খুব খারাপ কাটে, কারণ দিদি এখনও ওয়ার্ক ফ্রম হোমে জব করেন। ওনাকে অনেকে বলেছে যে তুমি বাইরে বেরো, কাজ করো, দেখবে তোমার মন ভালো লাগবে, উনি সেগুলোও করে দেখেছেন, ওনার কোনো কিছুতে কিন্তু কোনো উন্নতি হয়নি। পুজো আর্চা করতে বলেছে, এবং এখন ওনার মায়ের আরও বয়স হয়ে গেছে, উনি জানেন যে আজ বাদে কাল ওনার মায়ের কিছু হয়েও যেতে পারে। তো সব কিছু মিলিয়ে উনি একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমার যেটা মনে হয় পার্সোনালি, উনি অ্যাডভাইস চেয়েছেন, তো আমি তো খুব সাধারণ একজন মানুষ, আমি আর ওনাকে কী অ্যাডভাইস দেবো, তবে এটুকু বলবো মানুষ চাইলে অনেক কিছুই পারে। আপনি যদি মনে করেন দিদি যে আপনি কোনো একটা পার্টিকুলার ওয়েতে নিজের জীবনটা কাটাবেন, তো আপনি অবশ্যই কাটাতে পারেন। সেটা যদি মনে মনে ঠিক করেন, আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হন যে আমি ফোন করব না, তার মানে আপনি ফোন করবেন না, আপনাকে দিয়ে কেউ ফোন করাতে পারবে না। আর যখনই আপনার মনে হবে যে আপনার খুব ভয় লাগছে, আপনি ঠাকুরের নাম করতে পারেন, ঠাকুরের গান চালাতে পারেন, বা আপনি সিম্পলি ছাদে গিয়েও দাঁড়াতে পারেন, ঘর থেকে একটু বাইরে বেরিয়েও দাঁড়াতে পারেন। আমার এটাই মনে হয় আর কি। আর সবার আগে যেটা দরকার আমার মনে হয় মানুষের মনটাকে শান্ত করা। আপনি যদি মনে মনে নিজের মনটাকে সাহসী করে তোলেন, নিজেকে নিজের জায়গায় দৃঢ় প্রতিজ্ঞ হন, তাহলে হয়তো আপনি দিকভ্রষ্ট হবেন না, এটা আমার মনে হয়। অবশ্যই ভগবান সবাইকে কৃপা করবেন, আপনিও নিশ্চয়ই ভালো থাকবেন, আর কিছুদিনের মধ্যেই সমস্ত সমস্যা হয়তো আপনারও চলে যাবে। আর আমি আমার অডিয়েন্সদেরও বলবো, আপনাদেরও যদি কিছু বলার থাকে আপনারা কিন্তু কমেন্টে লিখতে পারেন, হয়তো ওনার একটু হলেও উন্নতি, উনি হয়তো একটু হলেও মনে সাহস পাবেন। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ঘটনাটা প্লিজ একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।